বিসমিল্লাহির রহমানির রহিম। পোড়াদহ কলেজ অনলাইন ক্লাসে সংযুক্ত 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং কাছে বা দূরে যে যেখানেই বসে আমার আজকের এই অনলাইন ক্লাস দেখছেন, তাদের সবাইকে পোড়াদহ কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সমগ্র পৃথিবীর সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার ন্যায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও অনেক ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি লাঘব করার লক্ষ্যে অনলাইন ক্লাস চালুর ব্যবস্থা করায় আমি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তথা সরকারকে সাধুবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবে না, স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুসরণ করবে। বিশেষ প্রয়োজনে যদি বাইরে বেরোনোর প্রয়োজন হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। এই কথা মনে রাখবে যে মাস্ক ব্যবহারের ফলে করোনা আক্রান্তের ঝুঁকি অনেকাংশে কমে যায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছ নেশা দ্রব্য ক্রয় বিক্রয় এবং নেশা গ্রহণের প্রবণতা এই করোনাকালীন সময়ে একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। আমরা সবাই শিক্ষিত মানুষ, আমরা সবাই জানি নেশা মানে মরণ ব্যাধি। এই ব্যাধিতে একবার কেউ আক্রান্ত হলে সেক্ষেত্রে তার আর রক্ষে নেই। সে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হবে, সেক্ষেত্রে তার পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। কাজেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পরিবার, সমাজ, দেশ আমাদের উপর অনেক আশা করে আছে। সেজন্যই আমরা অবশ্যই কোনো প্রকার নেশাদ্রব্য কখনোই গ্রহণ করব না। পাশাপাশি আমাদের আশেপাশে যদি কেউ এরূপ নেশার সাথে সংযুক্ত থাকে মনে হয়, সেক্ষেত্রে আমরা তা যথাসম্ভব প্রতিরোধের চেষ্টা করব। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আমার পরিচয় দিয়ে ক্লাসের কার্যক্রম শুরু করব। আমি তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক, আইসিটি, পোড়াদহ কলেজ, পোড়াদহ মিরপুর, কুষ্টিয়া। আমি তোমাদের আইসিটি স্যার। আইসিটি বিষয়টা আমরা কয়েকজন শিক্ষক মিলে তোমাদেরকে ক্লাস নিব। তো যাই হোক, আইসিটি দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে আলোচনার পূর্বে আমি তোমাদেরকে আমাদের আইসিটি বিষয়ের মান বন্টন সম্পর্কে একটু বলতে চাই। যেহেতু প্রথম ক্লাস, তো সেই ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের মতো আমাদের আইসিটি বিষয়ে কিন্তু 100 মার্কস, 200 মার্কসের না, 100 মার্কসের পরীক্ষা দিতে হয়। তো এই 100 মার্কসের পরীক্ষার মধ্যে সৃজনশীল বিষয়ে আমাদেরকে 5টি প্রশ্ন অর্থাৎ 50 মার্কের উত্তর করতে হয়।
প্রশ্ন থাকে 8টি, এর মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে হয়। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন, যেটা মানে টিক চিহ্ন বা ভরাট করার যেটা, সেটাতে থাকে 25 মার্কস, আর 25 মার্কস থাকে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল বিষয়ে। এই হচ্ছে আমাদের মোটামুটি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন হবে। যা হোক, আমি আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ডেটা কমিউনিকেশন সম্পর্কে আলোচনা করব। ডেটা কমিউনিকেশন কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? ডেটা কমিউনিকেশন, তো ডেটাটা কি আসলে আমাদের এটা তো জানা দরকার, তাই না? ডেটা কমিউনিকেশন বা ডেটা নিয়ে আমাদের কাজকর্ম হবে। যেহেতু তোমরা হয়তো বা মাধ্যমিক লেভেলে পড়ে আসতে পারো যে ডেটা কি। ডেটা শব্দটি কি একটি ইংরেজি শব্দ। এটা ইংরেজি শব্দ ডাটুমের বহুবচন। ডাটুম শব্দের অর্থ হচ্ছে তথ্যের উপাদান। সুতরাং তথ্যের ক্ষুদ্রতম অংশকে ডেটা বলে। সংক্ষেপে বলা যায় যে তথ্যের ক্ষুদ্রতম অংশ যেটি তথ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে ডেটা। তো আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন। তো ডেটা কমিউনিকেশনটা কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে আমি একটু লিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে বসো। যেহেতু অনেকেরই প্রথম ক্লাস, হয়তো বই সংগ্রহ হয়নি, তো সেই ক্ষেত্রে যে আলোচনাটুকু হয় অন্তত প্রধান জায়গায় আমরা ওইটুকু একটু নোট করে নিই নাকি? তাহলে পরবর্তী পর্যায়ে তোমাদেরকে ওইটা দেখে আবার এটা নিজের আয়ত্তে আনা বা মনে রাখার সুবিধা হবে। তোমরাও খাতা কলম নিয়ে রেডি হও। ডেটা কমিউনিকেশন আর একটু বিষয় তোমাদের বলি। আমাদের অন্য সাবজেক্টে 200 মার্কসের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়, আমাদের করতে হবে 100 মার্কসের। সময় একই সময়, অন্য সাবজেক্টের মতো একই সময়। আবার আমাদের চ্যাপ্টার আছে 6টি। তো সেক্ষেত্রে আমরা একটু আমাদের এই বিষয়ে একটু বেশি সময় পাবো, এবং সেই জন্য আমরা একটু মানে দ্রুত না আগে আস্তে সুস্তে আগাবো, এবং যেটুকু আমরা আগাবো অন্তত সেটুকু আমরা সবাই যাতে মানে মুখস্থ করে যেতে পারি সেই ব্যবস্থা করব। তোমরা যদি আমাদের ক্লাসে নিয়মিত থাকো, তো আমি মনে করি যে আমাদের হয়তো এই বিষয়গুলি, বিশেষ করে আইসিটি বিষয়ে, এই বিষয়ে যে পড়াশোনার ব্যাপারগুলো, এগুলি আমরা ক্লাসেই সম্পূর্ণ করে দিতে সক্ষম হব। শুধু দরকার তোমাদের একাগ্রতা আর ক্লাসে অংশগ্রহণ। যাও ছাত্রছাত্রীবৃন্দ, এবার খেয়াল করি ডেটা কমিউনিকেশন কি। ডেটা কমিউনিকেশন ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায়, কিংবা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, কিংবা এক দেশ থেকে আরেক দেশে ডেটা বা তথ্য স্থানান্তর করা, বিনিময় করা, আদান প্রদান করা ইত্যাদিকেই ডেটা কমিউনিকেশন বলে। ফের বলি, ডেটা বা তথ্য এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, কিংবা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, কিংবা এক দেশ থেকে আরেক দেশে আদান প্রদান, স্থানান্তর, গ্রহণ প্রেরণ, এই কাজগুলিকে ডেটা কমিউনিকেশন বলে। কি বোঝা যাচ্ছে তো? আবির দিস একটা, হ্যাঁ, এই জায়গায় তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ডেটা কমিউনিকেশন কি হলো? ডেটা বা তথ্য এক ডিভাইস থেকে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, অর্থাৎ আমার ল্যাপটপ থেকে মনে করো তোমার ল্যাপটপে পাঠাবো, কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায়, কিংবা এক স্থান থেকে আরেক স্থানে, এক দেশ থেকে আরেক দেশে ডেটা স্থানান্তর করা, ডেটা বিনিময় করা, ডেটার আদান প্রদান করা ইত্যাদিকেই ডেটা কমিউনিকেশন বলে। ক্লিয়ার? আচ্ছা,
এবার ডেটা কমিউনিকেশনের উপাদান, ডেটা আমরা যে চ্যাপ্টারে আলোচনা করছি এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের এখানে যত, হ্যাঁ কিছু বলছো, কিছু না বুঝলে ফের মানে এখানে তোমরা কমেন্ট করবা, আমি দেখবো, দেখে সে অনুযায়ী আমার আলোচনা হবে, ঠিক আছে তো? হ্যাঁ অ্যাটেন্ড করছে কি রিনি, রিনি রাহিমান, রিনি রাহিমান, আরজু খাতুন। আমি আরেকটু বলি শোনো, আমাদের ক্লাস জুম অ্যাপসে হচ্ছে, এটা বাদেও জুম অ্যাপসে বাদেও আমাদের পুরাদা কলেজ অনলাইন ক্লাস নামে, পুরাদাহ কলেজ অনলাইন ক্লাস নামে একটি ফেসবুক আইডি গ্রুপ খোলা হয়েছে। তোমরা ইচ্ছা করলেই ফেসবুকে যে ওখানে পুরাদা কলেজ অনলাইন ক্লাস বলে সার্চ দেবে, দিলে পাবে পুরাদা কলেজ অনলাইন ক্লাস গ্রুপটা ওপেন হবে। তোমরা এখানে অ্যাড হলে যদি জুমে ক্লাসে সমস্যা মনে করো, তো সেই ক্ষেত্রে তোমরা ফেসবুকে গ্রুপে যে হচ্ছে পুরাদা কলেজ অনলাইন ক্লাসে অ্যাড হতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা ফেসবুকের মাধ্যমেও আমার এই সরাসরি ক্লাস উপভোগ করতে পারবে। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু খেয়াল করি, তাহলে ডেটা কমিউনিকেশন কি হলো? ডেটা বা তথ্য এক জায়গা থেকে আর এক জায়গায়, এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে কিংবা এক দেশ থেকে আর এক দেশে আদান প্রদান করা, বিনিময় করা, স্থানান্তর করা ইত্যাদিকে ডেটা কমিউনিকেশন বলে। এরপরে ডেটা কমিউনিকেশনের উপাদান, আমরা ডেটা কমিউনিকেশনের উপাদান সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারে যা কিছু আছে সব কিছুই কিন্তু ডেটা সম্পর্কীয়। ডেটা কমিউনিকেশন, ডেটার উপাদান, ডেটা ট্রান্সমিশন মোড, মানে ডেটা ট্রান্সমিশন স্পিড, সব কিছুই ডেটাকে নিয়ে আলোচনা হবে। কাজেই ডেটা কমিউনিকেশনটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো জানি সৃজনশীল প্রক্রিয়ায় ক বা খতে যে প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে এখানে যে প্রশ্নই হোক অন্তত দুটি প্রশ্ন থাকবে বা একটি থাকবেই। তো সেখানে ক বা খতে ডেটা কমিউনিকেশন কি বা ডেটা কমিউনিকেশন কাকে বলে, এটা কিন্তু প্রতিনিয়তই আসে, প্রতিনিয়তই এই প্রশ্নটা সেট হয়। একও আসতে পারে, কতও আসতে পারে, কিংবা খতেও আসতে পারে, আসবেই কিন্তু। সেজন্য ডেটা কমিউনিকেশন কি এটা সবাই আমরা অবশ্যই জানবো বা জানার চেষ্টা করব, ঠিক আছে? এটা আসবেই পরীক্ষায়। এবার ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ, ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ। ডেটা কমিউনিকেশনের উপাদান 5টি। ডেটা কমিউনিকেশনের উপাদান 5টি। 1 নম্বর আমি লিখে দিই, তোমরাও খাতা কলম নিয়ে বসো এবং খাতাতে লিখো, তাহলে মনে থাকবে ভালো। হ্যাঁ খেয়াল করি, 1 নম্বর উপাদান হচ্ছে উৎস। লাইনে আছে না? উৎস, উৎস প্রেরক, উৎস প্রেরক। 3 নম্বর হচ্ছে মাধ্যম। 4 নম্বর হচ্ছে প্রাপক। 5 নম্বর হচ্ছে গন্তব্য। তাহলে ডেটা কমিউনিকেশনের উপাদান 5টি। ভালো মতন খেয়াল করি, স্ক্যান। আমার কথা শুনলেই কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে, বাড়িতে যে আলাদাভাবে আর পড়া লাগবে না। ডেটা কমিউনিকেশনের উপাদান 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। উৎস, একটা ডাটা মনে করো আমি কোনো ডাটা বা কোনো তথ্য বা কোনো নির্দেশাবলী আমার বন্ধু আমেরিকাতে আছে, সেখানে আমি ডাটা বা তথ্য পাঠাবো। সেই ক্ষেত্রে সেই ডাটা বা তথ্য আমার পড়াদা থেকে, আমার কলেজ থেকে সেই ডাটা বা তথ্য আমেরিকাতে কিভাবে যে পৌঁছবে, সেই ব্যাপারগুলোই আর কি
এই কয়টা ধাপে যে সেই ডাটা বা তথ্য ওই আমার গন্তব্যে যে পৌঁছাবে। একটু খেয়াল করি, বর্ণনা দিলে বুঝতে পারবা। বলুন। উৎসের বর্ণনায় আমরা বলতে পারি, ভালো আছে। উৎসের বর্ণনায় আমরা বলতে পারি আর একটু ডেটা বলেন, বা তথ্য, কয়েক মিনিট পরে কথা কোনো বলবো। ডেটা বা তথ্য কোথাও পাঠাতে হলে সেই ক্ষেত্রে উক্ত ডাটা বা তথ্য যে ডিভাইসের মাধ্যমে রেডি করা হয় বা তৈরি করা হয়, কোনো ডাটা বা তথ্য আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, সেক্ষেত্রে ওই ডাটা বা তথ্য প্রথমে কি করতে হয়, রেডি করতে হয় বা তৈরি করতে হয়, সেটা যেটির মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে উৎস। উৎস উদাহরণ হিসেবে বলা যায় কম্পিউটার, উদাহরণ হিসেবে বলা যায় কম্পিউটার, টেলিফোন। কি ছাত্র ছাত্রী বুঝতে পারছো তো তোমরা? উৎস বর্ণনায় আমরা এভাবে বলতে পারি কোন ডেটা বা তথ্য ডিভাইসের মাধ্যমে রেডি করা হয় বা প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে উৎস। উদাহরণ হিসেবে বলা যায় কম্পিউটার বা টেলিফোন। একটু ডিপলি আমরা চিন্তা করি, আমি মনে করো কোনো ডাটা বা তথ্য বা তোমরা আজকাল যে মেসেজ আদান প্রদান করো, তো সেই কাজটি কিভাবে সম্পূর্ণ হয়? সেই মেসেজ আগে তোমাকে কি করতে হয়, তোমার ডিভাইসে মেসেজটাকে লিখতে হয়, তাই না? লেখার পরে তারপরে কি সেটাকে ঠিকঠাক মতো প্রস্তুত করতে হবে, তাই না? যদি কোনো ডাটা বা তথ্য বা কোনো মেসেজ যদি পাঠাতে হয় আগে সেটাকে রেডি করতে হবে। আর এই কাজটা করে কি স্মার্টফোনও করে, তাই তো? কিংবা হচ্ছে কম্পিউটার, টেলিফোনের মাধ্যমে মনে করে এখান থেকে আমি ঢাকায় কথা বলবো, তাহলে টেলিফোন লাইনের মাধ্যমে এটা সম্ভব হয়। এটাই হচ্ছে উৎস। কি বোঝা গেল? এরপরে প্রেরক। প্রেরকের বর্ণায় আমরা এভাবে বলতে পারি উৎস থেকে ডেটা বা তথ্য গ্রহণ করে সেটাকে গন্তব্যের বা মাধ্যমে সেটাকে উৎস থেকে ডাটা বা তথ্য, এই উৎস থেকে ডাটা বা তথ্য গ্রহণ করে সেটিকে প্রয়োজন অনুযায়ী পরবর্তী ধাপে বা গন্তব্যে পৌঁছানোর যে ব্যবস্থা করে সেটি হচ্ছে প্রেরক। প্রেরক 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 হচ্ছে মডেম, হচ্ছে প্রেরক হিসাবে কাজ করে। ফের বলি আমি প্রেরক বা মাধ্যম, কি প্রেরক, সেন্ডার। প্রেরক বা সেন্ডার, প্রেরকটা কি? প্রেরকের কাজ হচ্ছে ওই কম্পিউটার থেকে ডাটা বা তথ্য গ্রহণ করে সেটিকে মাধ্যমে ছেড়ে দেয়। বুঝা গেল? এখানে আরেকটি বিষয় একটু আলোচনা করা যেতে পারে, আমি তো ফোন দিচ্ছি, আমি তো ফোন দিচ্ছি, আমি একটু কাছে আছি, বলা যেতে পারে সেটা হচ্ছে আমি কয়েক মিনিট পরে দিচ্ছি। উৎস বা কম্পিউটারের ভাষা, ল্যাঙ্গুয়েজ বা সংকেত হচ্ছে ডিজিটাল সংকেত। এটা বলতে গেলে আবার অন্যদিকে যাওয়া দরকার, যাই হোক পরবর্তী পর্যায়ে আমরা বুঝবো। উৎসে বা কম্পিউটারের ভাষা হচ্ছে ডিজিটাল ভাষা বা ডিজিটাল সংকেত, যেটা মাধ্যম। আমি তো ডাটা উৎস তৈরি করলাম, এরপরে প্রেরক কি করবে, উৎস থেকে ডাটা গ্রহণ করবে, ওইটা কি করবে, মাধ্যমে ছাড়বে। কিন্তু উৎসের সংকেত বা উৎসের ভাষা হচ্ছে কি ডিজিটাল সংকেত। প্রেরক কিন্তু ডিজিটাল সংকেত বোঝে আর কি করে, এই উৎসের এই ডিজিটাল সংকেতকে মাধ্যম যাতে বুঝতে পারে সেই জন্য সেই সংকেতকে প্রেরক কি করে, ওই ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে মাধ্যমে ছেড়ে দেয় বা মিডিয়ায় ছেড়ে দেয়। বুঝা গেল? এরপর প্রেরক হচ্ছে কম্পিউটার থেকে বা উৎস থেকে ডেটা বা তথ্য গ্রহণ করে সেই ডেটাকে যাতে তার পরবর্তী ধাপ অর্থাৎ মাধ্যম বুঝতে পারে সেই জন্য সেটাকে প্রয়োজনে যে পরিবর্তন ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে যাতে মাধ্যম ওই সংকেতটা বুঝতে পারে। এই হচ্ছে প্রেরক। এরপরে মাধ্যম হচ্ছে কি মিডিয়া, মাধ্যম যার ভিতর দিয়ে ডাটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার হয় বা স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে মাধ্যম। তোমরা একটু ব্যবহারিক জীবনে খেয়াল করতে পারো, তুমি যে মোবাইলে কোনো ডাটা বা তথ্য পাঠাচ্ছ সেটা কিভাবে যাচ্ছে, কিংবা কোনো টেলিফোন লাইনের মাধ্যমে কথা বলছো সেটা কিভাবে যাচ্ছে, তাই না? সেগুলো খেয়াল করলে একটু এই জিনিসগুলো বোঝা যাবে। দুই প্রকারের মাধ্যম হয়, একটা হচ্ছে কি তারযুক্ত মাধ্যম আবার দুই প্রকার, একটা তারযুক্ত, একটা তারবিহীন। তারযুক্ত মানে কি, আমার ডিভাইসটা থেকে যে ডাটা বা তথ্য আরেকটি ডিভাইসে পাঠাবো, সেই দুইটা ডিভাইস তার মাধ্যমে একে অন্যের সহিত সংযুক্ত থাকতে পারে।
আবার আমরা যে মোবাইল ব্যবহার করি এই ক্ষেত্রে তো আমরা ডাটা তো প্রতিনিয়ত কত আদান প্রদান করছি, সেটা কিন্তু তার সাথে আর তার নাই, তাই না? সেটা কি তারবিহীন। এই হচ্ছে মাধ্যমটা দুই রকম হতে পারে, একটা তারযুক্ত মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। যাই হোক, এই সম্পর্কে এই চ্যাপ্টারে আরো ডিটেলস আছে, সেইগুলো আমরা পরবর্তী পর্যায়ে আরো ভালোভাবে জানতে পারবো। ছবিটা আসছে না কিন্তু মানে যারা কারেক্ট হচ্ছে তাদের ছবি যে ওই মোবাইলের ইডি দেখাচ্ছে, মানে ওই যার পাওয়া বেশি আচ্ছা। আছে। এদিকে খেয়াল করিস ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে মাধ্যম গেল কি? মাধ্যম নাকি বর্ণনায় আমরা এভাবে বলতে পারি যার মধ্য দিয়ে ডাটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার করা হয় বা স্থানান্তর করা হয়, তাকেই মাধ্যম বলে। মাধ্যম আবার দুই প্রকার, এটা তারযুক্ত মাধ্যম, একটা তারবিহীন মাধ্যম। এটা নিয়েও আরো পরবর্তী পর্যায়ে এই চ্যাপ্টারে বিশদ আলোচনা আছে, আমরা সেই জায়গায় যে এই আলোচনাগুলো করব। ঠিক আছে? এরপর আছে প্রাপক। পারাপক কি করে? মাধ্যম থেকে ডাটা বা তথ্য গ্রহণ করে। মাধ্যমের সংকেতটা কি? মাধ্যম কি বোঝে? মাধ্যমের সংকেত হচ্ছে অ্যানালগ সংকেত। এই পারাপক কম্পিউটার কি করে? এই মাধ্যম থেকে ডাটা বা তথ্য গ্রহণ করে। গ্রহণ করলে ওই অ্যানালগ সংকেতকে আবার প্রাপক ওইটাকে পুনরায় ডিজিটাল সংকেতে রূপান্তর করে গন্তব্যে ছেড়ে দেয়। ঠিক আছে? এরপরে গন্তব্য হচ্ছে কি? আমি যে ডাটা পাঠাচ্ছি আমার বন্ধুর কাছে বা যার কাছে পাঠাচ্ছি, সেই ডাটা যার কাছে শেষ করছে, যার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, সেটি হচ্ছে গন্তব্য। আচ্ছা, তাহলে ফের বলি, ডেটা কমিউনিকেশনের উপাদান 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এটাই মোটামুটি। আচ্ছা, এরপরে আমি প্রথমেই বলছি, আমাদের এখানে যত কিছু আলোচনা সবই কিছু ডেটা কমিউনিকেশন সম্পর্কিত। এরপরে ডেটা কমিউনিকেশনের এবার আলোচনা হবে ব্যান্ডউইডথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড। ব্যান্ডউইডথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বা ডেটা প্রেরণের চ্যানেল একই কথা। ব্যান্ডউইডথ, ডাটা ট্রান্সমিশন স্পিড বা ডেটা প্রেরণের চ্যানেল। ব্যান্ডউইডথ কি? ব্যান্ডউইডথ, ডেটা প্রেরণের চ্যানেল, ডেটা ট্রান্সমিশন স্পিড একই কথা। তো ব্যান্ডউইডথটা কি? ডেটা বা তথ্য এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় কি পরিমাণ প্রবাহিত হচ্ছে, ডেটা প্রবাহের হারকে ব্যান্ডউইডথ বলা হয়। মানে আমি যে ডেটা পাঠাচ্ছি আমার মোবাইল থেকে আরেকজনের মোবাইলে কিংবা আমার কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটারে ডেটা বা তথ্য পাঠাচ্ছি, কি পরিমাণ পাঠাচ্ছি তার যে পরিমাণ, সেটাকে বলা হয় হচ্ছে ব্যান্ডউইডথ বা ডেটা প্রেরণের চ্যানেল বা ডাটা ট্রান্সমিশন স্পিড। বোঝা যাচ্ছে? ব্যান্ডউইডথ কি? ফের আমি রিপিট করি, ডাটা বা তথ্য এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় কি হারে প্রবাহিত হচ্ছে, সেই হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইডথ বা ডেটা প্রেরণের চ্যানেল বলে। ঠিক আছে? মনে করো আমরা বাজারে গিয়ে বাজার করি, মাছ কিনছি 1 কেজি, 3 কেজি, 5 কেজি, মাংস কিনছি 2 কেজি। এটা কিভাবে বুঝছি 2 কেজি কি? 2 কেজি মানে কি? আমরা বুঝছি একটা নির্দিষ্ট পরিমাণ মাংস, তাই তো? তো এইরকম একই কায়দায় আমরা যে ডাটা বা তথ্য এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাচ্ছি, কতটুকু পরিমাণ পাঠাচ্ছি, সেটাই হচ্ছে ব্যান্ডউইডথ। আর এটার পরিমাপন করা হয় হচ্ছে যে এককের মাধ্যমে, তার নাম হচ্ছে বিপিএস। ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় কতটুকু পরিমাণ যাচ্ছে সেটা পরিমাপনের একক হচ্ছে কি? বিপিএস। বিট পার সেকেন্ড। বিপিএসটা লিখতে পারি।
খালি বিপিএস। তাহলে ব্যান্ডউইডথ বা ডেটা বা তথ্য এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কি পরিমাণ পাঠানো হচ্ছে সেটা পরিমাপ করা হয়, যেটির সাহায্যে সেটি হচ্ছে বিপিএস। বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। বিপিএস এর পরিমাণ হচ্ছে বিট পার সেকেন্ড। হ্যাঁ, বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কত পরিমাণ ডাটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে সেটা পরিমাপনের একক হচ্ছে বিপিএস। ঠিক আছে? আর দরকার আছে আলোচনার? আসলে তোমাদের কোনো কমেন্ট আমি পাচ্ছি না, যার ফলে মানে আমি সেই অনুযায়ী যে আলোচনা করব বা বুঝছো না রিপিট করব এটা বোঝা মুশকিল হচ্ছে আর কি। ব্যান্ডউইডথকে 3 ভাগে ভাগ করা হয়। ব্যান্ডউইডথকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। কি হলে সময় বলবো? 40 আছে, 40। না, একটু দিনই তো সারাদিন নিয়ে যাবেন, তারপর তো সব মুখস্থ হয়ে না, যাচ্ছে। 40-এর বেশি দিয়ে না, ওদেরও তো ধৈর্য থাকতে হবে। না, সেটাই। না, বেশি আলোচনা করতে মনে রাখতে পারবে না। আমাদের যে এগুলো এই 3টা বিলি চলবে। ব্যান্ডউইডথ 3 প্রকার। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে ধীর গতি সম্পন্ন ডেটা প্রেরণের চ্যানেল, যে ক্ষেত্রে বেশি দ্রুত কিংবা অল্প দূরত্বে ডেটা বা তথ্যের আদান প্রদানের প্রয়োজন হয়, খুব দ্রুত আদান প্রদানের প্রয়োজন পড়ে না, সেই ক্ষেত্রে যে ব্যান্ডটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ন্যারো ব্যান্ড। যে ক্ষেত্রে অতি দ্রুত ডেটা প্রেরণের প্রয়োজন পড়ে না, অল্প দূরত্বে কম পরিমাণ ডেটা আদান প্রদান করার ক্ষেত্রে যে ব্যান্ডটি ব্যবহৃত হয় সেটাকে ন্যারো ব্যান্ড বলে। সাধারণত 45 থেকে 90 বিপিএস পরিমাণ ডেটা এই ব্যান্ডের মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আদান প্রদান করা হয়। কি বোঝা যাচ্ছে আমার কথা? ন্যারো ব্যান্ড কি? স্বল্প গতি সম্পন্ন ডেটা প্রেরণের চ্যানেল, যার মধ্য দিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে 45 থেকে 300 বিপিএস পরিমাণ, বিপিএস মানে কি বিট পার সেকেন্ড, 45 থেকে 300 বিপিএস পরিমাণ ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তর করা হয়। তোমরা কি জানো টেলিগ্রাফ লাইনের মাধ্যমে, টেলিগ্রাফির মাধ্যমে আগে ডাটা আদান প্রদান করা হতো? এই সময় এসে আসলে এটা এর প্রচলন একটু কমে গেছে, কিন্তু পূর্বে কিছুদিন পূর্বে আমরা দেখছি যদি কোনো জরুরি কোনো ঘটনা ঘটতো, মনে করো ঢাকাতে আমার আত্মীয় স্বজন আছে, কোনো একটা ঘটনা ঘটছে, তো সেক্ষেত্রে দ্রুত সেখানে কোনো মেসেজ বা কোনো সেক্ষেত্রে সেই সময় কিন্তু এই টেলিগ্রাফের ব্যবস্থা ছিল। তো এই টেলিগ্রাফের মাধ্যমে যে ডাটা বা তথ্য আদান প্রদান করা হয় সেটি হচ্ছে তোমার এই ন্যারো ব্যান্ড চ্যানেলের আওতায় পড়ে। এরপরে হচ্ছে ভয়েস ব্যান্ড। ন্যারো ব্যান্ডের একটা জিনিস খেয়াল রাখবে যে 45 থেকে 300 বিপিএস পরিমাণ ডেটা ন্যারো ব্যান্ডের মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তরিত হয়। ভয়েস ব্যান্ডের মাধ্যমে ন্যারো ব্যান্ডের চাইতে একটু দ্রুত গতিতে ডেটা বা তথ্য এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তরিত হয়। এটা হচ্ছে টেলিফোন লাইনের মাধ্যমে যে আমরা তথ্যের আদান প্রদান করি, কথাবার্তা বলি টেলিফোন লাইনের মাধ্যমে, এটা হচ্ছে তোমার ভয়েস ব্যান্ডের মধ্যে পড়ে। তাহলে ভয়েস ব্যান্ডটা কি? যে ক্ষেত্রে ন্যারো ব্যান্ডের চাইতে একটু দ্রুত ডেটা বা তথ্য এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তরের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ভয়েস ব্যান্ড চ্যানেল। ঠিক আছে? এর মাধ্যমে 300 থেকে মানে সর্বোচ্চ 9600 বিপিএস পরিমাণ ডেটা, সর্বোচ্চ 9600 বিপিএস পরিমাণ ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তরিত হয়। এরপরে হচ্ছে ব্রডব্যান্ড চ্যানেল হচ্ছে সবচেয়ে দ্রুতগতি বা বিপুল পরিমাণ ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে মুহূর্তের মধ্যে স্থানান্তর করার
আর প্রয়োজন পড়ে যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেটি ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ব্রডব্যান্ড চ্যানেল। এখানে এটি হচ্ছে এটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের নাম তোমরা শুনে থাকবে। ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ডাটা বা তথ্য যখন আদান প্রদান করা হয়, কিংবা মাইক্রোওয়েভের মাধ্যমে, কিংবা মাইক্রোওয়েভ স্যাটেলাইটের মাধ্যমে, তাহলে এটার উদাহরণে বলা যায় স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যে ডাটা বা তথ্য আদান প্রদান করা হয় সেটি হচ্ছে ব্রডব্যান্ড চ্যানেলের আওতায় পড়ে। যাই হোক প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যেটুকু আলোচনা করলাম তোমরা আশা করছি তোমরা ওই আলোচনাগুলো অবশ্যই নোট করছো প্রয়োজনীয় জায়গায়। তো এইগুলো তোমরা কি বাড়িতে যখন ক্লাস থাকবে না, আর যেহেতু এই আমার ক্লাসটি এটা ধারণকৃত আমাদের পুরাধা কলেজ ফেসবুক গ্রুপেও আছে, তোমরা ইচ্ছে করলে ওখানে ঢুকে যে জায়গায় বুঝবে না এটা পারলে পরবর্তী সময়ে ওইটা দেখতে পারবা, দেখে দেখে এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারবা। আবার বইয়েরও সাহায্য নিবা, ঠিক আছে? আজকে আর আমি বেশি আলোচনা করছি না, অন্তত তোমাদের হয়তো বা সবারই বই সংগ্রহ করা হয়নি, বেশি আলোচনা করলেই সব কিছু ইয়ে হয়ে যাবে, মানে গুলাই যাবে। আস্তে আস্তে আলোচনা করব। প্রথমে আমি একটি কথা বলছি, আমাদের 6টা চ্যাপ্টার, স্যারও আমরা কয়েকজন, সেজন্য আমাদের এই মানে এই সাবজেক্টে অন্তত তোমরা যদি নিয়মিত আন্তরিকতার সাথে ক্লাস করো, আমরা কথা দিতে পারি অন্তত আমরা ক্লাসেই এটার মানে কমপ্লিট করার ব্যবস্থা করে দেবো। শুধু তোমাদের আন্তরিকতা থাকতে হবে আর কি, আর ক্লাসে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? যাই হোক, আজকে যে আলোচনাটুকু হলো তোমরা এটুকু একটু বাড়িতে দেখবা, এবং আগামী দিন আমরা এটা প্লাস আরও সামনের দিকে কিছু আলোচনা করব। তো শেষ করছি, ধন্যবাদ সবাইকে।